ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থকদের হামলার শিকার তৃণমূল নেতা অভিষেক। নিহত দলীয় কর্মীর বাড়ি যাওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপ, নিশ্চুপ নিরাপত্তা বাহিনী। হরমুজে বিদেশি হস্তক্ষেপ হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ইরানের। নৌ অবরোধকে কূটনীতির পথে বাধা আখ্যা। গাম্বিয়ার পতাকাবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ব্যাপক আক্রমণ, স্বাস্থ্যকর্মী সহ নিহত ৩। জবাবে রকেট হামলার দাবি হিজবুল্লাহর। ওয়াশিংটনের বৈঠকে নেই চূড়ান্ত সিদ্ধান্ত। ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১। পাল্টা মস্কোর তেল অবকাঠামোতে আঘাত কিয়েভের। যে কোনো সময়ে ব্যাপক আক্রমণ চালাতে পারে রুশ বাহিনী, আশঙ্কা জেলেনস্কির। এবং সংযুক্ত আরব আমিরাতে ভিসার সংকটে বাংলাদেশিরা। সমাধান না হলে হাজারো প্রবাসীকে ফিরতে হবে দেশে। আনুষ্ঠানিক বক্তব্য দিতে অস্বীকৃতি দূতাবাসের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বিজেপির সমর্থকদের রোষানলে পড়লেন ভারতের পশ্চিমবঙ্গের প্রতাপশালী তৃণমূল নেতা এবং বর্তমান সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার অদূরে দক্ষিণ ২৪ পরগনার নির্বাচনী সহিংসতায় নিহত তৃণমূল কর্মীর বাসায় যাওয়ার পথে বিজেপির সমর্থকদের হামলার শিকার হন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিমের পাশাপাশি জুতা ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। যদিও বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন এটা বিজেপির সংস্কৃতি নয়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সহিংসতায় নিহত দলীয় এক কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের রোষানলে পড়েন পশ্চিমবঙ্গ রাজনীতির এক সময়ের অন্যতম প্রভাবশালী মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিকার হন হেনস্তার। অভিষেককে ঘিরে ওঠে চোর চোর স্লোগান। হেনস্তার পাশাপাশি মারধর ও জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম ও জুতাও ছোড়া হয়। হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে ঘটনাস্থল ত্যাগ করেন অভিষেক। কলকাতা থেকে শহরতলি সোনারপুর খুব বেশি দূরে না হলেও অভিষেকের ওপর চড়া হওয়ার ঘটনার অনেক পরই সেখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা পৌঁছান। জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে? সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও, পুলিশকে মেসেজ করার পরেও, ফোন করার পরেও ফোন ধরেনি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করেনি। এ ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। উল্টো তৃণমূলের বিগত ১৫ বছরের অত্যাচারের কথা স্মরণ করিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত না, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য ১০৪ বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। এই ঘটনার আগে শনিবার দুপুরে কালীঘাটে অভিষেকের বাড়িতে যান পুলিশের সিআইডির দল। একটি মামলায় তদন্তের জন্য জেরার নোটিশ দিতেই এই অভিযান বলে জানায় পুলিশ। সোমবার রাজ্য সিআইডি সদর দপ্তর ভবানী ভবনে তৃণমূলের সাধারণ সম্পাদককে তলব করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়ছে। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বিদেশি সামরিক জাহাজ হস্তক্ষেপ করলে সেটিকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এটিকে ওয়াশিংটনের নৌ অবরোধকে কূটনীতির পথে বাধা বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। অন্যদিকে গাম্বিয়ার পতাকাবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে প্রণালীতে স্থায়ী টোল ব্যবস্থার বিরোধিতা করেছে কাতার। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। দুপক্ষই বলছে বার্তা বিনিময় চললেও মূল ইস্যুগুলোতে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও অতিরিক্ত শর্তকে প্রত্যাহারের দাবি জানাচ্ছে। অন্যদিকে ওয়াশিংটন পরমাণু ও হরমুজ ইস্যুতে শর্ত আরোপ করেছে। দুপক্ষের এই অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। চলমান পরিস্থিতির মধ্যে কৌশলগত হরমুজ প্রণালীকে ঘিরে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর অপারেশনাল সদর দপ্তর খাতাম আল আনবিয়া জানিয়েছে প্রণালীর ব্যবস্থাপনা এখন পূর্ণ কর্তৃত্বে পরিচালিত হচ্ছে। বিদেশি সব বাণিজ্যিক ও সামরিক জাহাজকে নির্ধারিত রুট অনুসরণ এবং আইআরজিসির নৌবাহিনীর অনুমতি নেয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বিদেশি সামরিক জাহাজ হস্তক্ষেপ করলে সেটিকে লক্ষ্যবস্তু করারও হুঁশিয়ারি দিয়েছে তারা।
এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির একজন সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রেখে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, ওয়াশিংটন আলোচনার কথা বললেও বাস্তবে সামরিক চাপ বাড়াচ্ছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল এবং সংকটকে আরও গভীর করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইরানের বন্দরের দিকে যাত্রা করা একটি জাহাজকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অচল করা হয়েছে। গাম্বিয়ার পতাকাবাহী ওই জাহাজটি আন্তর্জাতিক জলসীমা দিয়ে ইরানের দিকে যাচ্ছিল বলেও জানানো হয়। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ট্রানজিট ফি ইস্যু। কাতার জানিয়েছে, স্থায়ী টোল ব্যবস্থা তারা সমর্থন করে না। কারণ হিসেবে বৈশ্বিক ভোক্তার উপর চাপ বাড়ার বিষয়টিকে তুলে ধরেছে তারা। তবে সাময়িক বা নির্দিষ্ট সময়ের জন্য ফি আরোপ নিয়ে আলোচনা করা যেতে পারে বলেও জানিয়েছে দোহা। নাসরিন রুমি, সময় সংবাদ। লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত আরও তীব্র হয়েছে। দেশটির নাবাতিয়ে শহরের কাছাকাছি গ্রামগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে স্বাস্থ্যকর্মী সহ নিহত হয়েছেন অন্তত ৩ জন। পাল্টা রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে ঘরবাড়ি ধ্বংস উচ্ছেদ সতর্কতা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে লেবানন সরকার। অন্যদিকে ওয়াশিংটনে তেল আবিব ও বৈরুত প্রতিনিধিদের বৈঠকে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। স্থানীয় সময় শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহর সংলগ্ন এলাকায় ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে ১ ডজনের বেশি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় দখলদার বাহিনী। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। এতে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার অন্যতম লক্ষ্য ছিল ঐতিহাসিক বোফোর্ট দুর্গের আশপাশের এলাকা, যেটি ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি কৌশলগত পাহাড়ে অবস্থিত। এরই মধ্যে দখলদার বাহিনী লিতানি নদীর উত্তরাঞ্চল পর্যন্ত অগ্রসর হওয়ার খবর জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া নদীর দক্ষিণের বিস্তীর্ণ এলাকা এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানা গেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় লেবানিজ সেনাসহ একদিনে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে এক যৌথ বিবৃতিতে ঘরবাড়ি ও ঐতিহাসিক স্থাপনা ধ্বংস ও উচ্ছেদ সতর্কতা বন্ধে আন্তর্জাতিক যোগাযোগ আরও জোরদারের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। পাশাপাশি লক্ষ্যহীন হামলার মধ্য দিয়ে তেল আবিব বৈরুতকে পুরোপুরি ধ্বংসের কৌশল অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তারা। ইসরায়েল এখন শুধু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে না, বরং পুরো শহর ও জনপদ ধ্বংস করছে। পাশাপাশি সাধারণ মানুষকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে, যা বেসামরিকদের জন্য এক ধরনের সমষ্টিগত শাস্তি। আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী এসব কর্মকাণ্ড নিন্দনীয়। ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। কিরিয়াত শামেনা শহরের একটি শপিং সেন্টারে এসব রকেট আঘাত হানার খবর পাওয়া গেছে। লেবাননে বেসামরিক হতাহতের জবাবেই এই পাল্টা হামলার দাবি করেছে গোষ্ঠীটি। দুপক্ষের সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিরক্ষা প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির কাঠামো ও সীমান্তে উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি সম্ভাব্য পরিকল্পনাও আলোচনায় উঠে আসে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি বলে জানা গেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজা ইসরায়েলি হামলায় এক চিকিৎসক সহ 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আর কয়েকজন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে গাজার বিভিন্ন হাসপাতালে 7 জনের মরদেহ আনা হয়েছে। একই সময় আহত আরও 25 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ইসরায়েলি কিছু রিজার্ভ সেনারা দাবি করছেন, ইয়েলো লাইন নামে পরিচিত অস্পষ্ট সীমারেখার কাছে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটছে নিয়মিত। গাজার পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজা সিটিতে নতুন করে ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজা সিটির অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকার কেন্দ্রস্থল ফিরাস মার্কেটে ড্রোন হামলা চালানো হয়। এতে আরও কয়েকজন আহত হন। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি বাহিনী একাধিক আবাসিক ভবন ধ্বংস করেছে বলে জানায় স্থানীয় সূত্রগুলো। এতে যুদ্ধবিধ্বস্ত উপত্যকা জুড়ে ধ্বংসযজ্ঞ আরও বিস্তৃত হচ্ছে। ঘরবাড়ি, অবকাঠামো এবং বেসামরিক এলাকা লক্ষ্য করে ধারাবাহিক হামলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। স্থানীয়দের দাবি, হামলার মাত্রা বাড়ায় সাধারণ মানুষের নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি থাকলেও শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। এছাড়াও ধ্বংসস্তূপ থেকে আরো বহু মরদেহ উদ্ধার করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 72,938 জনে পৌঁছেছে এবং 1,72,919 জন আহত হয়েছেন বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলি সেনাদের কিছু সাক্ষ্যে উঠে এসেছে যুদ্ধক্ষেত্রের ভেতরের ভিন্ন চিত্র। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিজার্ভ সেনারা জানান, গাজা ইয়েলো লাইন নামে পরিচিত একটি অস্পষ্ট সীমারেখার কাছে সন্দেহভাজন ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা নিয়মিত ঘটেছে। তাদের মতে অনেক সময় লক্ষ্যবস্তু নির্দিষ্ট না করে গুলি চালানো হয় এবং মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণমূলক নির্দেশনাই মূল অগ্রাধিকার। কিছু সেনার দাবি, সেখানে মানবিক বিবেচনার ঘাটতি এবং কঠোর নিয়মের শিথিল প্রয়োগ যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শিউলি রোজা, সময় সংবাদ। গাজা থেকে চিরতরে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে ইসরায়েল। তথাকথিত যুদ্ধবিরতি আর শান্তি চুক্তির আড়ালে গাজার সিংহভাগ ভূখণ্ড এখন দখলদারদের পকেটে। প্রথমে 58%, তারপর 60%, আর এখন লক্ষ্য গাজার 70% ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্ববাসীর নজর যখন ইরান লেবানন যুদ্ধের দিকে, তখন গাজাকে এক অবরুদ্ধ নরকে পরিণত করে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় দেশত্যাগ বা জাতিগত নিধনের চূড়ান্ত নীল নকশা বাস্তবায়ন করছেন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের 20 দফার তথাকথিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গাজায় শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে। চুক্তির শর্ত মেনে ইয়েলো লাইন বা হলুদ সীমানার পেছনে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও বাস্তবে ঘটেছে তার উল্টো। যুদ্ধবিরতির মাসগুলোতেও প্রায় 1000 খানেক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আর স্যাটেলাইট চিত্র বলছে গাজার ভেতরে অন্তত 32টি স্থায়ী অবকাঠামো তৈরি করে নিজেদের সীমানা আরও 11% বাড়িয়েছে তেল আবিব। ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের প্রমাণ মিলল স্বয়ং প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠে। এক কনফারেন্সে তিনি বুক ফুলিয়ে দাবি করেছেন গাজার 60% এখন তাদের কবজায়। সমবেত জনতার মধ্য থেকে যখন পুরো গাজা দখলের চিৎকার ওঠে, তখন নেতানিয়াহুর জবাব ছিল ধাপে ধাপে এগোতে চান তারা, যার পরবর্তী টার্গেট গাজার 70% ভূমি। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা স্পষ্ট বলছেন, গাজা ইসরায়েলের এই স্থায়ী কর্তৃত্ব মূলত অবৈধভাবে ভূমি দখলের পায়তারা ছাড়া আর কিছুই না। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই নৃশংসতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 73,000 ফিলিস্তিনি, যার বড় অংশই নারী ও শিশু। কৃত্রিম দুর্ভিক্ষ আর অবকাঠামো ধ্বংসের পর এখন গাজার বাকি জনগোষ্ঠীকে এক চিলতে জায়গায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। আর এই চরম সংকটের মাঝেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ দিয়েছেন এক ভয়ানক বার্তা। উপযুক্ত সময়ে গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় স্থানান্তর বা তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যাকে বিশ্লেষকরা বলছেন চরম জাতিগত নিধন। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আন্তর্জাতিক মহলের এই নীরবতা। মার্কিন প্রশাসন যুদ্ধবিরতির বুলি আওড়ালেও গাজা ইসরায়েলের এই বেআইনি সম্প্রসারণে কোনো কার্যকর বাধা দিচ্ছে না, উল্টো দায় চাপাচ্ছে হামাসের ওপর। গাজা যখন ধুঁকছে, তখন বিশ্বের মনোযোগ ঘুরিয়ে দেওয়া হয়েছে ইরান ও লেবানন যুদ্ধের দিকে। কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছাড়াই বিশ্ব নেতাদের চোখের সামনেই গাজার ফিলিস্তিনিদের অস্তিত্বকে চিরতরে মুছে ফেলার আয়োজন সম্পন্ন করছে ইসরায়েল। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অভিবাসন ইস্যুতে আবার উত্তপ্ত যুক্তরাষ্ট্র। নিউ জার্সিতে মুখোমুখি অবস্থানে দুপক্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেডারেল এজেন্ট মোতায়েন। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জাপোরিজিয়ায় একজন নিহত এবং 2 জন আহত হয়েছেন। একই দিন মস্কোর তেল অবকাঠামোতে হামলা চালিয়েছে কিয়েভ। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার দাবি, যুদ্ধে রুশ সেনার মৃত্যুর সংখ্যা প্রায় 5 লাখে পৌঁছাতে পারে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন নতুন করে হামলা চালাতে পারে পুতিন বাহিনী।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও ভয়াবহভাবে তীব্র হয়েছে ড্রোন হামলা ও পাল্টা আঘাতে। শনিবার রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় প্রশাসন। আঞ্চলিক গভর্নরের তথ্য অনুযায়ী ড্রোনটি একটি শিল্প অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম দাবি করে এটি ইচ্ছাকৃত হামলা এবং পারমাণবিক স্থাপনার ভেতরে প্রথম বড় ধরনের কাঠামোগত ক্ষতির ঘটনা। সংস্থাটি সতর্ক করে আরও জানায়, ভবিষ্যতে যদি এমন হামলা চলতে থাকে রিঅ্যাক্টর ইউনিট পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়তে পারে, যা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করবে। অন্যদিকে যুদ্ধের আরেক ফ্রন্টে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তম ও ক্রাসনোদার এলাকায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় কর্মকর্তাদের মতে তাগানরক বন্দরে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগে এবং আর্মাভিস শহরের একটি তেল ডিপুতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। রাশিয়া দাবি করেছে রাতভর অন্তত 172টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা। তবে ইউক্রেন বলছে এসব হামলার লক্ষ্য ছিল রাশিয়ার জ্বালানি সরবরাহ ও সামরিক লজিস্টিক ব্যবস্থাকে দুর্বল করা, যা যুদ্ধ সক্ষমতা কমানোর কৌশলগত অংশ। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার বিশ্লেষণ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মোট সামরিক মৃত্যুর সংখ্যা প্রায় 5 লাখে পৌঁছতে পারে। এই বিশ্লেষণ যুদ্ধের ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে এই যুদ্ধে ড্রোন এখন শুধু আক্রমণের মাধ্যম নয়, বরং আহত সৈন্য উদ্ধার, সরবরাহ পৌঁছানো এবং নজরদারির কাজেও ব্যবহৃত হচ্ছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বড় ধরনের রুশ হামলার সম্ভাবনা নিয়ে গোয়েন্দা তথ্য এখনও সক্রিয় রয়েছে। তিনি নাগরিকদের বিমান হামলার সতর্কতা ও নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান। জেলেনস্কি জানান, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার একাধিক সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। পাশাপাশি রাশিয়ার রোস্তভ ও ক্রাসনোদার অঞ্চলে তেল সম্পর্কিত স্থাপনাতেও হামলার দাবি করেন তিনি। শিউলি রোজা, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসার সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে। দ্রুত সমাধান না হলে হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে দেশে ফিরতে বাধ্য হবেন। এর মধ্যে অনেকে ভিসা নবায়ন করতে না পেরে দেশে ফিরে এসেছেন। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলেও দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শিবলি আল সাদিকের রিপোর্ট। বাংলাদেশিদের জন্য আমিরাতে ভিসা সংকট দিন দিন বাড়ছে। ভিসা জটিলতায় অনেকের কাজ ও অবস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিদিনেই কেউ না কেউ অবৈধ হয়ে যাচ্ছেন। ভিসা নবায়ন, ট্রান্সফার ও ক্যান্সেলেশন সব ক্ষেত্রেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসীরা। এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশিরা আমিরাতে ভিসা সমস্যায় আছেন। 2019 সালে ভিজিট ভিসা চালু হলেও 2024 সালে তা বন্ধ হয়ে যায়। বারবার আলোচনা হলেও কেউ সমাধান দিতে পারেনি। প্রবাসীরা জানান, ভিসা নবায়নে দেরি বা বাতিলের কারণে অনেকেই অবৈধ হয়ে যাচ্ছেন। ধরপাকড়ও চলছে। একটা বিশাল সংখ্যক প্রবাসী এমন ভিসা ক্যাটাগরিতে নিজেদের ভিসা লাগাচ্ছে যেটা কিনা নট ডিজাইন ফর দেয়ার প্রফেশন। আমি গত 2 বছর আগে পার্টনার ভিসা লাগাইছিলাম, এখনো মালিকও পাইতেছি না, পার্টনার লাইসেন্সও দিতেছে না, কোনো কিছুই নেই আমার কাছে বর্তমানে। শুধু আমার আইডিয়া আছে। এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা যেরকম দক্ষ শ্রমিক শূন্য হচ্ছে দিন দিন, এবং যারা শ্রমিকরা এখানে আছেন তারাও দিন দিন কর্মশূন্য হয়ে পড়ছে। সব দিক দিয়ে মিলে যদি বলি যে বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীরা খুব দারুণ একটা সমস্যার মধ্য দিয়ে দিনাতিপাত করতেছেন। এদিকে স্থানীয় ট্রাভেল ও টাইপিং সেন্টারগুলো বাংলাদেশিদের বদলে অন্য দেশের গ্রাহকদের উপর নির্ভর করছে। কোথাও কোথাও বাংলাদেশিরা নতুনভাবে ব্যবসা শুরু করে অন্য দেশের গ্রাহকদের সেবা দিচ্ছেন। ইস্যুটি নিয়ে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। অভিবাসন ইস্যুতে আবার উত্তপ্ত যুক্তরাষ্ট্র। আটক কেন্দ্রে থাকা অনেকেরই কোনো অপরাধমূলক রেকর্ড নেই বলে দাবি দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE বিরোধীদের। অন্যদিকে ট্রাম্প সমর্থকরা বলছেন, নিরাপত্তা বাহিনীর ওপর অযথা চাপ তৈরির চেষ্টা চলছে। এ নিয়ে স্থানীয় সময় শনিবার নিউ জার্সিতে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ফেডারেল এজেন্ট। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ডেলানি হল অভিবাসন আটক কেন্দ্রের বাইরে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে বন্দীদের সমর্থনে বিক্ষোভ চলছে। স্থানীয় সময় শনিবার সকালে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE বিরোধী বিক্ষোভকারীদের পাশাপাশি রাস্তায় নামেন সমর্থকরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রায়ট শিল্ড নিয়ে কেন্দ্রের প্রবেশমুখ আটকে দেয়। এক পর্যায়ে সাজোয়া যানসহ ফেডারেল এজেন্টও মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, আটক কেন্দ্রের ভেতরে অভিবাসীরা অমানবিক পরিবেশে রয়েছে।
খাবারের সমস্যা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং চিকিৎসার সুবিধার ঘাটতি রয়েছে বলেও দাবি তাদের। কিছু বন্দী সরাসরি পরিবারের কাছে এই অভিযোগ জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম। তবে এসব অভিযোগ অস্বীকার করে বন্দীদের পর্যাপ্ত খাবার ও স্যানিটেশন নিশ্চিত করার কথা জানায় দেশটির স্বরাষ্ট্র দপ্তর। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই অভিবাসন আটক কেন্দ্রের অবস্থার বিরুদ্ধে মামলা করেছে মানবাধিকার সংগঠনগুলো। যুক্তরাষ্ট্রভিত্তিক ডিপোর্টেশন ডেটা প্রজেক্টের গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী কেন্দ্রটিতে 850 জনের বেশি অভিবাসী বন্দী রয়েছেন, যাদের মধ্যে মাত্র 100 জনের অপরাধমূলক রেকর্ড রয়েছে। একই অভিযোগ করেছেন আইসিই বিরোধী আন্দোলনকারীরাও। পাশাপাশি ন্যায় বিচার ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণেরও দাবি তুলেছেন তারা। অন্যদিকে আইসিই সমর্থকরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। এমনকি নিরাপত্তা বাহিনীর ওপর অযথা চাপ তৈরিরও পাল্টা অভিযোগ করেছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। আকাশ জোটের আওতায় পানির নিচে পরিচালিত ড্রোন প্রযুক্তি উন্নয়নের নতুন প্রকল্প ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নেয়া এই প্রকল্পে $201 মিলিয়ন বিনিয়োগ করবে যুক্তরাজ্য। সমালোচনার মুখে থাকা আকাশ জোট এবার কথা নয় কাজে অগ্রগতি দেখাবে বলে জানায় দেশটি। স্থানীয় সময় শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া একটি নিরাপত্তা সম্মেলনে ঘোষণা দেয় আকাশ জোটের অধীনে পানির নিচে চলাচলকারী মানববিহীন ড্রোন প্রযুক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এই জোট নিয়ে বেশি কথা কম কাজ হয়েছে, তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে এবং বাস্তব অগ্রগতি শুরু হয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে 3 দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা, হাইপারসনিক অস্ত্র, রোবোটিক আন্ডার ওয়াটার সিস্টেম এবং উন্নত নজরদারি প্রযুক্তি উন্নয়নে একসঙ্গে কাজ করবে। পরিকল্পনা অনুযায়ী এসব ড্রোন সমুদ্রের নিচে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, লজিস্টিক সহ বিভিন্ন সামরিক ও নিরাপত্তা কাজে ব্যবহার করা হবে। যুক্তরাজ্য জানিয়েছে এই প্রকল্পে তারা $150 মিলিয়ন বিনিয়োগ করবে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন অঞ্চলে সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় সন্দেহের আঙ্গুল ওঠে বিভিন্ন দেশের দিকে। এরই প্রেক্ষিতে আকাশজোট ইন্দো প্যাসিফিক সহ বৈশ্বিক সামুদ্রিক অঞ্চলে প্রতিরোধ ও নজরদারি সক্ষমতা আরও শক্তিশালী করার দিকে এগোচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কঙ্গোতে ইবোলার ভয়াবহ রূপ, পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সংক্রমণ এড়াতে অঞ্চলটি ভ্রমণের সাময়িক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। আলোচিত ককরোচ জনতা পার্টির অনলাইন আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে লাখো সদস্য, কোটি অনুসারী নিয়ে আন্দোলনটি দ্রুত বিস্তার লাভ করলেও আরএসএস বলছে এতে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। ককরোচ জনতা পার্টি ভারতে কয়েকদিনেই কোটি অনুসারী নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন পরিচালনা করা এই পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, দেশে ফিরলে বিমানবন্দরে তাকে আটক করা হতে পারে। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভারতে থাকা তার পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই তরুণ আরও জানান, নিজের এক্স প্রোফাইলে স্রেফ ক্ষোভ থেকে একটি রসাত্মক পোস্ট করেছিলেন, আর তাতেই যেন বারুদে আগুন জ্বলে ওঠে। জেনজি এবং বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত সাড়া দেয়। সেই পোস্টের নিচে জমা হয় শত শত মন্তব্য। তরুণরা রসিকতা করেই দাবি তুলতে থাকে নিজেদের একটি আলাদা প্ল্যাটফর্ম কিংবা রাজনৈতিক দল গঠনের। মাত্র 24 ঘন্টায় এর অফিসিয়াল ওয়েবসাইটে সাইন আপ করে 50,000-এরও বেশি মানুষ। এভাবেই জন্ম নেয় ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বর্তমানে ইনস্টাগ্রামে সিজেপির ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 22.5 মিলিয়নে, আর ওয়েবসাইটে নিবন্ধিত সদস্য সংখ্যা ছাড়িয়েছে 10 লাখের গণ্ডি, যা ভারতের মূলধারার অনেক বড় বড় রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া শক্তিকেও পেছনে ফেলে দিয়েছে।
এদিকে তরুণদের এই ককরোচ জনতা পার্টির উত্থান এবং রাজনৈতিক অস্থিরতার মাঝে সম্পূর্ণ ভিন্ন ও ইতিবাচক সুর শোনা গেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর প্রচার প্রমুখ সুনীল আম্বেকের কণ্ঠে। তিনি স্পষ্ট জানিয়েছেন এই ব্যঙ্গাত্মক আন্দোলন নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই এবং ভারতের তরুণ প্রজন্ম অত্যন্ত আশাবাদী, দেশের প্রতি তাদের অগাধ বিশ্বাস রয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে কলকাতা ও এর আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যায় ঝড়। এর আঘাতে কলকাতায় উপড়ে গেছে শতাধিক গাছ, ভেঙে পড়েছে পুরনো ঘরবাড়ির দেয়াল। ঝড়ের কারণে শহরের বিভিন্ন রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতার ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 88 কিলোমিটার। ঝড়ের কারণে ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে বৈদ্যুতিক লাইনেরও। এদিকে দুর্যোগে প্রাণ হারানোদের পারিবারিকভাবে 4 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখছেন আন্তর্জাতিক সময়। কঙ্গোতে ভয়াবহ রূপ নিল ইবোলা ভাইরাস। পরিস্থিতি পর্যবেক্ষণে এরই মধ্যে দেশটিতে পৌঁছেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণ ও মরদেহ নিরাপদে দাফনের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সংক্রমণ এড়াতে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান ভ্রমণকারীদের ক্ষেত্রে গ্রিন কার্ডধারীদের জন্য সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে প্রাদুর্ভাব মোকাবিলায় $112 মিলিয়ন সহায়তা দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল কঙ্গোর ইটুরি প্রদেশের বুনিয়ায় পৌঁছেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আদানম গেব্রিয়াসাস। টেড্রোস সরাসরি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে বলেন, এই পরিস্থিতি বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার চেয়ে দ্রুত বিস্তৃত হচ্ছে, যা নিয়ন্ত্রণে আনতে জরুরি ব্যবস্থা প্রয়োজন। তিনি কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জানান, এবার পাওয়া বন্দিবুগীয় স্ট্রেইনের জন্য এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই। তাই রোগীদের দ্রুত আইসোলেশন, শরীরের তরল পূরণ এবং উপশমমূলক চিকিৎসায় এখন প্রধান ভরসা। একই সঙ্গে তিনি সতর্ক করেন, সংঘাতপূর্ণ অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে আন্তর্জাতিক সহায়তা ও রাজনৈতিক সিদ্ধান্তগুলো এই সংকটকে ঘিরে নতুন বিতর্ক তৈরি করেছে। কেনিয়ার যুক্তরাষ্ট্রের একটি 50 শয্যার ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপন প্রকল্প আদালতের নির্দেশে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র, কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান ভ্রমণকারীদের ক্ষেত্রে গ্রিন কার্ডধারীদের জন্য সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য সংস্থা CDC জানায়, দেশটিতে ইবোলা ঝুঁকি এখনো কম পর্যায়ে, যদিও নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইবোলা মোকাবেলায় $112 মিলিয়ন সহায়তা দিয়েছে, যার মধ্যে সাম্প্রতিক $80 মিলিয়ন নতুন তহবিলও রয়েছে। এ অর্থ চিকিৎসা সরঞ্জাম, নজরদারি ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থায় ব্যবহার করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, সংঘাতপ্রবণ অঞ্চলে সীমিত প্রবেশাধিকার এবং স্বাস্থ্য অবকাঠামোর দুর্বলতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। শিউলি রোজা, সময় সংবাদ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ট্রাক উল্টে 22 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 36 জন। স্থানীয় সময় শনিবার ভোরে লাকমান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, পাকিস্তান থেকে ফেরত আসা আফগান শরণার্থীদের বহনকারী একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু বাঁধ থেকে নিচে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান অনেকে। নিহতদের মধ্যে 10 শিশু ও 5 জন নারী রয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে নানগারহার প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নুরিস্তানে আলাদা আরেকটি দুর্ঘটনায় একটি গাড়ি নদীতে পড়ে গেলে 4 যাত্রী নিখোঁজ হন। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের দ্বিতীয় দিনে আরও 8 জঙ্গি নিহত হয়েছে। এ নিয়ে দুদিনে 2 আফগান নাগরিক সহ মোট 13 জন নিহত হওয়ার দাবি করেছে নিরাপত্তা সূত্র। স্থানীয় সময় শনিবার প্রদেশের দারা আদমখেল এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTPর সহযোগী তারিক গিদার গ্রুপের সদস্যদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। এর আগে গেল শুক্রবার অভিযানের প্রথম দিনে 5 জন নিহত হন। সবার নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। পাশাপাশি পুরো এলাকা ঘিরে অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত, 44 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার স্থানীয় সময় ভোরে ভার্জিনিয়ার পর্যটকবাহী বাসের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বাসটি প্রথমে একটি গাড়িকে ধাক্কা দিলে পরে আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। মহাসড়কে নির্মাণাধীন এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে এই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। ধীরগতির যানবাহনের কাছে পৌঁছেও বাস চালক গতি কমাননি বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে মার্কিন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার অভিযানের একটি ভিডিও প্রকাশ করে মার্কিন সেনাবাহিনী জানায় নৌকাটি মাদক পাচারে জড়িত ছিল। অভিযানে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। একই সঙ্গে মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি বলেও দাবি করা হয়েছে। এর আগে বুধবার একই অভিযোগে আরও একটি নৌকায় হামলা চালায় মার্কিন সাউদার্ন কমান্ড। গত কয়েক মাসে এমন অভিযানে 200-র বেশি মানুষ নিহত হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। বয়সের সংখ্যাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন চীনের তিয়ানজিনের একদল প্রবীণ নাগরিক। তারা বুঝিয়েছেন ইচ্ছাশক্তি আর ফিটনেসের অটুট তাড়না থাকলে বয়স কেবল একটি সংখ্যা। বয়সের সংখ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন চীনের তিয়ানজিনের একদল প্রবীণ নাগরিক। তারা বুঝিয়েছেন ইচ্ছা শক্তি আর ফিটনেসের অটুট তাড়না থাকলে বয়স কেবলই একটি সংখ্যা। সাধারণ কোনো শরীর চর্চা নয়, অ্যাব হুইল রোল আউটের মতো কঠিন ব্যায়াম নিখুঁতভাবে করে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন তারা। অবসরের পর ঘরের কোণে বসে না থেকে নিজেদের ফিটনেস ও অবিশ্বাস্য কোর স্ট্রেংথের জোরে তারা এখন নেট দুনিয়ার নতুন ক্রাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফিটনেস সিনিয়র স্কোয়াডের ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশংসার জোয়ার বইছে বিশ্বজুড়ে। আমি অবসর নেওয়ার পর থেকেই অ্যাব হুইলের প্রতি আগ্রহী হয়ে উঠেছি। প্রায় 5 বছর ধরে এটি চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমি পুশ আপ এবং কোর শক্তি বাড়ানোর ব্যায়ামও করি। আমাদের আশা হলো সব ফিটনেস ও অ্যাব হুইল অনুরাগীদের তিয়ানজিনের গৌরব বৃদ্ধি করা। তারুণ্য কেবল মনে নয়, শরীরেও ধরে রাখা যায় তা প্রমাণ করলেন উত্তর চীনের তিয়ানজিনের এই উদ্যমী প্রবীণরা। তিয়ানজিনের এই ফিটনেস স্কোয়াডের লক্ষ্য এখন আরো বড় ও মহৎ। তারা চান শহরের সব ফিটনেস ও অ্যাব হুইল প্রেমীদের এক সুতোয় গাঁথতে, যেন সবাই মিলে পুরো তিয়ানজিন শহরকে বিশ্বমঞ্চে গর্বিত করতে পারেন। পার্ক বা উন্মুক্ত স্থানে তাদের এই শরীর চর্চা দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন স্থানীয় উৎসুক জনতা। তরুণ প্রজন্মের কাছে তারা এখন সুস্থ জীবনযাপনের আদর্শ। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের আহমেদাবাদে 3 বাংলাদেশি নৃত্যশিল্পীর অনন্য পরিবেশনায় মুগ্ধ হলেন দর্শকরা। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এবং এলডি মিউজিয়ামের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তৈরি হয় এক সাংস্কৃতিক ত্রিবেণী। আহমেদাবাদের লালভাই দলপতভাই মিউজিয়ামের লেকচার হলে মিউজিয়ামে বাই লাইট অনুষ্ঠানে এই বিশেষ নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন ICCR বৃত্তি প্রাপ্ত বাংলাদেশের 3 শিক্ষার্থী। তাদের নান্দনিক উপস্থাপনা ও ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের বৈচিত্র্যময় সৌন্দর্য এক মঞ্চে উপভোগ করেন উপস্থিত দর্শকরা। আয়োজকরা জানান, ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ঐতিহাসিক যুদ্ধ স্মৃতিসৌধে বসানো হয়েছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক ভিডিও গেম, যেখানে চরিত্র হিসেবে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স সহ মার্কিন প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের। অন্যদিকে যুদ্ধবিরতি চললেও ইরানে এখনও চলছে যুদ্ধকালীন পরিবেশ তৈরির নানা প্রচারণা। রাজধানী তেহরানের রাস্তা জুড়ে টানানো ব্যানারকে শক্তি ও প্রতিরোধের প্রতীক হিসেবে দেখছেন অনেকে। কূটনীতির মঞ্চ পেরিয়ে এবার গেমের দুনিয়াতেও জায়গা করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র রাজধানী ওয়াশিংটনের ডিসি যুদ্ধ স্মৃতিসৌধে বসানো অপারেশন এপিক ফিউরিয়াস স্ট্রিট টু হেল নামের একটি ভিডিও গেমে দেখা যাচ্ছে তাকে। ব্যঙ্গাত্মক এই গেম খেলতে সেখানে জড়ো হচ্ছেন মার্কিনরা।
আর্কেড ধাঁচের এই গেমে আধুনিক যুদ্ধ, রাজনৈতিক বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। গেমের বাইরের অংশে ব্যবহার করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টের নকশা। এছাড়া গেমে চরিত্র হিসেবে রাখা হয়েছে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং FBI পরিচালক ক্যাশ পাটেলকেও। দর্শনার্থীরা কেউ কেউ বলছেন যুদ্ধ, রাজনীতি এবং মিডিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা তৈরির জন্য এটি বেশ কার্যকর উদ্যোগ। ডিসি ওয়ার মেমোরিয়ালের মতো একটা জায়গায় এই গেম স্থাপন বেশ অর্থবহ। কিছুদিন আগেই এই যুদ্ধের পক্ষে বা বিপক্ষে কংগ্রেসের ভোট গেল, যদিও এখন কিছুই আইন মেনে ঘটছে বলে মনে হয় না। এমন সময়ে এই জায়গায় এই উদ্যোগ মানুষকে ভিন্নভাবে ভাবতে সাহায্য করবে। এদিকে যুদ্ধবিরতির কয়েক সপ্তাহ পরও ইরান জুড়ে এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে। তেহরানের বিভিন্ন সড়ক ও ভবনে টানানো হয়েছে যুদ্ধকালীন ব্যানার ও প্রতিরোধমূলক পোস্টার, যেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন এসব ব্যানার তাদের মনোবল বাড়াচ্ছে এবং যুদ্ধ পরিস্থিতিতে শক্তি যোগাচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আলোচনা জন্ম দিয়েছে চিংড়ি মাছ দিয়ে তৈরি আইসক্রিম। অদ্ভুত এই আইসক্রিম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন গ্রাহকরা। কেউ এটাকে দারুণ বলছেন, আবার কেউ বা গন্ধে হচ্ছেন উপকাত। আইসক্রিম বললেই আমাদের চোখের সামনে ভ্যানিলা, চকলেট কিংবা স্ট্রবেরির মিষ্টি স্বাদ ভেসে ওঠে। তবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে দেখা মিলল সম্পূর্ণ ভিন্ন এক চিত্রের। রেড সার্কেল আইসক্রিম শপে পাওয়া যাচ্ছে আস্ত ক্রফিশ বা চিংড়ি মাছ দিয়ে তৈরি আইসক্রিম। কেবল সাজানোর জন্য নয়, বরং এই আইসক্রিমের মূল উপাদানেই রয়েছে সামুদ্রিক মাছের স্বাদ। পরিবেশনের সময় উপরে বসানো হয় একটি আস্ত রান্না করা ক্রফিশ। আমরা আমাদের আইসক্রিম মিক্সটা রান্না করি এবং এতে সব ধরনের ক্যাজুন মশলা দেই, যা এটিকে স্পেশাল করে তোলে। তা হলো প্রচুর মাখন আর রসুন। ভিন্ন স্বাদের ক্রেতাদের প্রতিক্রিয়ায় দেখা গেছে মিশ্র অনুভূতি। কেউ এই নতুনত্বকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ প্রথম চামচেই মুখ ফিরিয়ে নিয়েছেন। এটা একদমই আলাদা, সাধারণ আইসক্রিমের মতো তো মোটেও না। তবে আমি মনে করি একবার ট্রাই করে দেখা উচিত। এই অদ্ভুত আইসক্রিম তৈরির প্রক্রিয়াটিও বেশ চমকপ্রদ। দোকানের মালিক নিকিয়েনগো জানান, প্রথমে গলানো মাখন, রসুন আর প্রচুর ক্যাজুন মশলা এই আইসক্রিমের অন্যতম মূল উপাদান। মশলার সেই নির্যাস আর ক্রফিশের জুস মিশিয়ে তৈরি করা হয় আইসক্রিমের বেস, যা শেষ পর্যন্ত মেশিনে জমে তৈরি হয় এই বিশেষ ডেজার্ট। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ঐতিহাসিক মাদ্রিদ যেন আজ এক জীবন্ত ক্যানভাস। স্পেনের প্রাণকেন্দ্র মালাসেনা এলাকায় বার্ষিক এই স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে দেয়ালে দেয়ালে এখন রঙের খেলা। স্থানীয় শিল্পী আর শিক্ষার্থীদের তৈরির আঁচড়ে নতুন রূপ পাচ্ছে এই ঐতিহাসিক এলাকা। আধুনিক স্পেনের সাংস্কৃতিক বিপ্লবের এই ধারা কেবল শহর সাজাতেই নয়, বরং স্থানীয় ব্যবসা আর পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করতেও বড় ভূমিকা রাখছে। রোববার সকাল থেকেই মাদ্রিদের মালাসেনা এলাকায় ছিল উৎসবের আমেজ। বার্ষিক স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন বিশ্বের 5টি মহাদেশের শতাধিক শিল্পী। শহরের দেয়ালে দেয়ালে মনের মাধুরী মিশিয়ে তারা ফুটিয়ে তুলছেন সমসাময়িক সব চিত্রকর্ম। উৎসবে অংশ নেওয়া হুয়ান কার্লোস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, সরাসরি রাজপথে কাজ করা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। কেবল সৃজনশীলতা নয়, দলীয় সমন্বয় এবং বড় পরিসরে কাজ করার শিক্ষা পাচ্ছেন তারা। বিশেষ করে পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার এই আয়োজনকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। এটি শিক্ষার্থীদের জন্য ভীষণ অনুপ্রেরণাদায়ক, কারণ প্রথমে তাদের একটি বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এরপর নিজেদের ধারণা নিয়ে কাজ করতে হয়, সেগুলো একত্র করতে হয় এবং বড় পরিসরে বাস্তবায়ন করতে হয়। পুরো বিষয়টি একটি পেশাদার অভিজ্ঞতার মতো, আর সত্যি এটি তাদের জন্য অনেক উপকারী হয়। বার্ষিক এই স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালে সুইডিশ শিল্পী দ্বৈত ওলিও এবং সেবের মতো খ্যাতিমান শিল্পীরাও যোগ দিয়েছেন। জ্যামিতিক নকশা আর উজ্জ্বল রঙের ব্যবহারে তারা রাঙিয়ে তুলছেন শহরের চারপাশ। এই উৎসবের আয়োজকরা জানান, 80 দশকের লা মুভিদা মাদ্রিদ আন্দোলনের ঐতিহ্যবাহী এই এলাকাটি তার আগের সেই বোহেমিয়ান মেজাজ ফিরে পাচ্ছে এসব কারুকাজের মাধ্যমে। তাদের প্রত্যাশা, এই রঙিন পরিবর্তন পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি প্রাণ ফিরিয়ে আনবে স্থানীয় ছোট ব্যবসাগুলোতে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের খবর। ইতিহাসে দ্বিতীয় ক্লাব হিসেবে টানা 2 বার ইউরোপ সেরা প্যারিস সেন্ট জার্মেই টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতল 2 আমেরিকার দল। নির্ধারিত সময়ে 1-1 গোলে সমতায় পর খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেখানেও স্কোর লাইন না বদলালে 1 দশক পর এই টুর্নামেন্টের ফাইনাল গড়ায় টাই ব্রেকারে।
11 দিনের ব্যবধানে হাসি আর কান্না। লিগের 22 বছরের অপেক্ষা থামলেও থামল না ইউরোপ সেরা হবার অপেক্ষা। টাই ব্রেকারে হৃদয় ভাঙল আর্সেনালের। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে টানা 2 চ্যাম্পিয়ন্স লিগের মালিক প্যারিস সেন্ট জার্মেই। অথচ এই বুদাপেস্ট আর্সেনালের লাগে মাত্র 5 মিনিট। মাঝ মাঠে পাওয়া বল একাই টেনে নিয়ে যান কাই হাভার্টস। পিএসজি গোলরক্ষক সাফনভ এগিয়ে আসেননি। আর্সেনাল স্ট্রাইকারের বুলেট গতির শট খুঁজে নেয় জালের দেখা। শেষ 11 ফাইনালে আগে করা দলই জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। আর্সেনাল ভাঙল সে রেকর্ডটাও। অথচ প্রথমার্ধে তাদের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে চেনা যাচ্ছিল না প্যারিসিয়ানদের। 25 মিনিটে বুকায়ো সাকার পাসে ট্রসার্ড যদি 5 ছোঁয়াতে পারত, লিড হয়তো দ্বিগুণ হতো গানারদের। গোল না পেলেও প্রথমার্ধে একচেটিয়া দাপট পিএসজির। 75% বল পজিশন, 6টা শট। যে কর্নারে ভর করে লিগ শিরোপা জিতেছে আর্তেতার দল, ওই কর্নারটাই কনসিড করেনি পিএসজি। লিড নিয়ে বিরতিতে যাওয়া গানার্সও যে ম্যাচ হারতে পারে এমন নজির শেষ 116 ম্যাচে মাত্র দ্বিতীয়। দ্বিতীয়ার্ধে পিএসজির অল আউট ফুটবলের সামনে চাপা পড়ে আর্সেনাল। 60 মিনিটে কাভারেজখেলিয়াকে আটকাতে গিয়ে নিজেদের ডি বক্সে ফাউল করেন ক্রিস্টিয়ান মস্কেরা। পেনাল্টিতে পিএসজিকে ম্যাচে ফেরান উসমান দেমবেলে। 78 মিনিটে আবারও কাভারেজখেলিয়া বাপাস থেকে শটও নিয়েছিলেন, তবে লুইস স্কেলির পায়ে লেগে বল লাগে সাইড পোস্টে। নির্ধারিত সময় তো বটে, ম্যাচের নিষ্পত্তি ঘটেনি অতিরিক্ত সময়ও। তাতে 1 দশক পর টাইব্রেকারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। শেষবার এমন কিছু দেখা যায় 2016-তে। সেই টাইব্রেকারে এজের পর গ্যাব্রিয়েলের শটে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই রয়ে যায় আর্সেনালের। ভেঙেছে ইতিহাসও। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে টাইব্রেকার হারল গানার্স। সাব্বির মিথুন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থকদের হামলার শিকার তৃণমূল নেতা অভিষেক। নিহত দলীয় কর্মী বাড়ি যাওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপ, নিশ্চুপ নিরাপত্তা বাহিনী। হরমুজে বিদেশি হস্তক্ষেপ হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের। নৌ অবরোধকে কূটনীতির পথে বাধা আখ্যা। গাম্বিয়ার পতাকাবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা। এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ব্যাপক আক্রমণ, স্বাস্থ্যকর্মী সহ নিহত 3। জবাবে রকেট হামলার দাবি হিজবুল্লাহর। ওয়াশিংটনের বৈঠকে নেই চূড়ান্ত সিদ্ধান্ত। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।